আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত, চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, এমনিতেই গত বেশ কিছুদিন ধরে আমি রেগুলার ভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না, রেগুলার আপনাদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে না। একদিন দুই দিন গ্যাপ দিয়ে আমি আপনাদের সাথে আড্ডা দিচ্ছি বা ভিডিও আপলোড করতেছি। তো এতে করে আমার অনেক আসামিরা বা ওই জঘন্য চরিত্রের মানুষরা, নোংরা রাতের রাজারানীরা আমার ধুলাই থেকে, আমার ঠ্যাঙ্গা থেকে রেহাই পেয়ে যাচ্ছে, ছাড় পেয়ে যাচ্ছে। মানে কি বলবো, মোটামুটি মানে এই জানুয়ারি মাস আসার পর থেকেই শুধুমাত্র ওই মা নামের কলঙ্কিনী সাবিনাকে ছাড়া আর ওই রোহিঙ্গার বাচ্চা আরিফকে ছাড়া আর কাউকে নিয়েই আমি কোনো কথা বলি নাই বা কাউকে তাদের ফটকামি ফাটকামি নষ্টামি নোংরামির জন্য ধুলাই করি নেই। কিন্তু ইদানিং গত 3-4 দিন ধরে যা শুরু হয়েছে, এক একটা নোংরা মানুষ বা রাতের রানী রাজারা যা শুরু করছে, মানে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও না, মানে আমি তাদেরকে ধুলাই করতেছি না। কারণ আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে আমি দুইটা স্ট্রাইক খেয়ে বসে আছি। তো সেই জন্য আমি আবার নতুন করে মানে পুরনো রূপে ফিরে আসতে চাচ্ছি না। তবে এই যে মানে এখন মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি এবং হাগু খাইসব যে কর্মকাণ্ডগুলো, এইগুলো নিয়ে তাদেরকে একটু ধোলাই করতে মন চাচ্ছে, কিন্তু মানে পারতেছি না। বা নিজের সাথে নিজে একটা ইয়ে করছি যে আমার সন্তান বা আমার মেয়ে সারিকাকে উদ্ধার করার মামলার কোনো রায় বা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আমি আপাতত ওই পরকের রানী সাগিনুর বা মা নামের কলঙ্কিনী সাবিনাকে ছাড়া অন্য কাউকে এই চ্যানেলে ধোলাই করবো না, বা আপাতত কাউকে নিয়ে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই। এই জন্য সোজা কথা তাদেরকে বাদ দিয়ে রাখছি। ওইদিকে বাংলার তানুমণ্ডল, ওই বাচ্চারা তানুমণ্ডল যেসব ন্যাকামি, যেসব নষ্টামি নোংরামি শুরু করছে, ওইগুলোও আমি স্কিপ করে যাচ্ছিলাম। কিন্তু এই যে রিসেন্টলি ওই রাজমিস্ত্রি আর মাল্টিপ্লাক মাল্টি নোংরা যে নাটক শুরু করছে, মানে এটা নিয়ে আজকে আমি আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল রিদাস ব্লগে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এটা এখানে আপনাদেরকে আগাম ঘোষণা দিয়ে গেলাম, আপনারা মানে এই ভিডিওটা আপলোড হওয়ার 1-2 ঘন্টা পরে আমার ওই চ্যানেলে একটু চোখ রাখবেন। দেখি আমি সেই চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে পারি কিনা। আজকে ওই রাজমিস্ত্রির বাচ্চার মুখোশটা উন্মোচন করবো। সে যে নাটকটা শুরু করছে, এই নাটকের মানে শেষ স্ক্রিপ্ট আমি লিখে রাখছি, সেটা আপনাদেরকে মানে শুরু বা শেষ যাই বলেন, মানে তার নাটকটা আমি ফাঁস করে দিতে আসবো আর কি। আর তাকে একটু উচিত শিক্ষা দিব, মানে সুন্দরভাবে, সাবলীল ভাবে, ভদ্রভাবে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব, জবাব দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কাছে মানে অনুরোধ থাকলো, আপনাদেরকে অগ্রিম দাওয়াত থাকলো আমার সেই ভিডিওটি দেখার জন্য। তো এইখানে ওই মা নামের কলঙ্কিনী মুটকি হাতি বা পরকের রানী সাগিনুর বা সাবিনাকে নিয়ে একটু কথাবার্তা বলি। তো গত ভিডিওতে আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে জিনিসটা আপনাদেরকে জানানোর ইচ্ছা ছিল বা অনেক আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে রাখছিলাম, পূর্ব ঘোষণা দিয়ে রাখছিলাম, সেটা ইচ্ছা থাকা সত্ত্বেও মানে জানাইতে পারি নাই। এখনো সেটার কোনো ফল আমি নিজেও পাই নাই। আমি সেটার ফল পাওয়া মাত্রই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা দোয়া করতে থাকেন। আপনারা সবাই মন থেকে দোয়া করতেছেন, এটা দেখে সত্যি খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা এত মানুষের দোয়া বিফলে দিবেন না, এত মানুষের দোয়া ব্যর্থ হইতে পারে না। তাহলে মানুষের সত্যি কথা আমার মনটাই অনেকটা নষ্ট হয়ে যাবে, মন ভেঙে যাবে, ইয়ে হয়ে যাবে। আপনারা দোয়া করতে থাকেন, দেখেন শেষ পর্যন্ত কি হইতে থাকে। আল্লাহ তাআলা যেন আমার মানে মেয়ে সারিকাকে যেখানে রাখেন সবসময় হেফাজতে রাখেন।
আর খুব শীঘ্রই আমার কাছে ফিরিয়ে দেন। তো সারিকা মানে জিম্মার জন্য আমি যুদ্ধ করতেছি। যেটা বলতে চাইছিলাম যে গত ভিডিওতে এই সারিকার কথাগুলো বলতে গিয়ে আমি কথার প্রসঙ্গে কথা বলতে গিয়ে হৃদার আম্মুর ইয়েটা একটু টেনে নিয়ে আসছিলাম, যে কেউ কেউ ইয়ে করে যে সৎ মায়ের কাছে কেন সারিকাকে নিয়ে আসবো, সৎ মায়ের চাইতে ওই মা নামের কলঙ্কিনীর কাছে, ওই পরকের রানী সাগিনুর বা সাবিনার কাছে সারিকা নাকি ভালো আছে, আমি কেন টানা হেঁচড়া করতেছি এসে। তো এটা বোঝাইতে গিয়ে, এইসব কথার উত্তর দিতে গিয়ে আমি হৃদার আম্মুকে নিয়ে যে কথাগুলো বলছিলাম, এতে হয়তোবা কেউ কেউ এমনটা ভাবতে পারেন যে আমি হয়তোবা হৃদার আম্মুর বদনাম করছি, যে সৎ মা সত্যি কখনোই আপন হইতে পারে না। আমি বোধহয় যে হৃদার আম্মু সেটা পারবে না এরকমটাই বোঝাইছি, যে হৃদার আম্মু ভালো না, হৃদার আম্মু খুব খারাপ। তো একজন মানে এটা মানে খারাপ ভাবে কমেন্ট করেন নাই, ভালোভাবে এই কমেন্টটা করছেন যে হৃদার আম্মু যে খারাপ এটা জানতাম না, তো তো আমি যেন এইসব কথাগুলো না বলি। তো সত্যি বলতে আমি ওইভাবে বোঝাইতে চাই নাই, বা আপনিও হয়তো বা সঠিকটাই বুঝতে পারছেন যে হৃদার আম্মু খারাপ না, হৃদার আম্মু ভালো। কিন্তু আমি কোনো রকমই বদনাম বা কোনো প্রশংসা সেখানে করি নাই, জাস্ট আমি শুধু আমার পুরনো কিছু কথা এখানে খুলে বলছিলাম যে হৃদার আম্মুর সাথে যখন আমার বিয়ের কথাবার্তা চলে, তো বিয়ের কথাবার্তার সময় মুরব্বীরা, আমার গার্ডিয়ান এবং তার গার্ডিয়ানরা কি আলাপ আলোচনা করছে, কথাবার্তা বলছে, সেটা তো আর আমাদেরকে সামনে রেখে বলে নাই, আমরা জানি না। তো আমি ব্যক্তিগতভাবে হৃদার আম্মুর সাথে ফোনে মানে কিছু কথাবার্তা বলছিলাম, মানে একদম যেদিন দেখে আসছি সেদিনই। তো সেই দিনকার কথাগুলো ওই খুলে বলছিলাম যে দেখো এরকম এরকম ব্যাপার, আমার একটা মেয়ে সন্তান আছে, মানে আমার বিশ্বাস আমি বিয়ে করার সাথে সাথে তারা বলবে তোমার মেয়ে তুমি নিয়ে যাও, বা আমার মেয়ে আমি যে কোনো সময় মানে ফিরে পাবো, আমার মেয়ে আমার কাছে চলে আসবে। তো আমার মেয়ে আমার কাছে আসলে তাকে মায়ের আদর ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে, ভালোবাসা দিতে হবে, কিন্তু কখনো কোনো শাসন তাকে করতে পারবো না। তো এইটুকুই তার সাথে আমার শর্ত ছিল, আরো বেশ কিছু শর্ত ছিল, মানে সেগুলো অন্য কোনো দিন অন্য ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যদি প্রয়োজন পড়ে বা আপনাদের শোনার আগ্রহ থাকে। তো এখানে হৃদার আম্মু কোনো দ্বিমত পোষণ করে নাই, বা আমার প্রস্তাবে আমার শর্তে রাজি হয়েছে। তো এখানে আমি কোনো বদনামও করি নাই বা প্রশংসাও করি নাই যে হৃদার আম্মু খারাপ, হৃদার আম্মু সৎমার মানে যে কুটনি সৎ মায়ের চরিত্রে থাকে, ওই সৎ মায়ের মতো রিনা খান, দুলারি, রোশন জামিল তাদের মতো চরিত্রের ভিলেন সৎ মা হবে না, এমনটা আমি কখনো বলি নাই। অনেক মানে আমি কিছু কথা আমার গত ভিডিওতেও বলছিলাম, কিন্তু কথাগুলো বলেও মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় কিছু কথা এডিট করে কেটে দিছি। যে আমার নিজের চোখে দেখা আমাদের এলাকায় কিছু সৎ মা আছে, তারা কি বলবো আপন মায়ের চাইতে শত গুণে ভালো। এটা তাদের মানে ওই সৎ মায়েদের নিজের মানে ওই ওই সব মানে যে সন্তানরা আছে সন্তানদের নিজের মুখের স্বীকারোক্তি, এবং মানে এগুলো আমাদের নিজের চোখের দেখা, আমি নিজে বাস্তব সাক্ষী। আমার আত্মীয়র মধ্যে আছে, আমার আব্বার মামাতো ভাইয়ের একটা ওয়াইফ মারা গেছিল, মানে ওই চাচিটাও, যে চাচি মারা গেছে, চাচিটাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। তো ওনার প্রশংসা করতেছিলাম, তো আমি কথায় কথায় বলতেছিলাম ওই চাচিটা অনেক ভালো ছিল। তো আমার মানে এই প্রশংসাটা যার সাথে করছি তারাই আমাকে সাথে সাথে রিপিট করছে ওইটা তো ভালো ছিলই, মানে তার জন্য জান্নাত কামনা করছে, দোয়া করছে। এখন যেটা আছে তার আচার ব্যবহার মানে তার চাইতেও আরো অনেক অমায়িক, আরো ভালো আছে না, ভালো ভালোর চাইতেও ভালো, এবং সন্তানগুলোকে অনেক বেশি আদর স্নেহ করে। ওইসব আমার চাচাতো ভাইদের মুখ থেকে মানে তারা তাদের মায়ের আদর কখনোই মানে ইয়ে করে নাই, মানে এটা কি বলবো, মায়ের আদর মানে মায়ের আদরের অভাব করে নাই, মানে তারা ইয়েই করে না, এটা তাদের আপন মা না সৎ মা, এটা তারা ইয়ে করে না, আপন মাই মনে করে। বা এরকম আরো কিছু মুরব্বী আমাদের চাইতে বড়, মানে আমার বাচ্চা চাচাদের বয়সী, মানে ওই রকম কিছু মানুষেরও সৎ মায়ের সংসারে বেড়ে ওঠার মানে ইয়ে আছে, ইতিহাস ইয়ে আছে। তো আমি জানতামই না যে
এটা তাদের সৎ মা, মানে তারা তাদের মায়ের জন্য জীবন দিতে পারে বা মা সন্তানের জন্য জীবন দিতে পারে, এইরকম অবস্থা। তো মানে সব সৎ মায়েরাই খারাপ হয় না, ঠিক আছে? কিছু কিছু খারাপ জিনিস বা দুর্গন্ধ ছড়াই বেশি, একটা আছে না? তো এইরকম যে খারাপটা অনেক মানে হয়, খারাপ নিয়ে আলোচনা সমালোচনাটা বেশি হয়, কিন্তু ভালোটা নিয়ে কেউ প্রশংসা করতে চায় না, ভালোর প্রতিদান কেউ দিতে চায় না। এই জন্য অনেক সৎ মায়েরা যতই আদর স্নেহ মায়া মমতা দেখাক, তাদেরকে তাদের প্রাপ্য যে সম্মান এটা আমরা আসলে দিতে জানি না, এখনো দিতে শিখি নাই। তো আপনারা দোয়া করবেন। সোজা কথা, সৎ মা আর আপন মা এগুলো বড় কথা না। আমি তো সারিকার আপন বাবা, তা আমার জিম্মাতেই যদি সারিকার এখানে থাকে, আমার কাছে ফিরে আসে, অন্তত পক্ষে সোজা কথা সৎ বাপের ওইরকম দুশ্চরিত্র লম্পট সৎ বাপ সৎ চাচার কাছে ওইরকম একটা ঝুঁকির মধ্যে জীবন কাটানোর চাইতে, বসবাস করার চাইতে সৎ মায়ের কাছে করে থাকা অনেক ভালো। যদি সৎ মা অত্যাচার অনাচারও করে, খাবার একটু কমও দেয়, ছেঁড়া কাপড় পরায়, তবুও না অনেক নিরাপদ, অনেক ভালো। এটা নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম অন্য প্রসঙ্গেই। তো এইবার এই হাতিনুর বা সাগিনুরকে নিয়ে, সাবিনাকে নিয়ে অল্প একটু কথা বলি। মানে সে মানে গত কয়েকদিন ধরে কিছু ভিডিও আপলোড করতেছে, কোনো ভিডিওর জন্যই তাকে ধুলাই করা হয় ওটা নাই। তো একটা ভিডিও আপলোড করছিল 26 জানুয়ারিতে। সেই ভিডিওতে সে থাম্বনেল দিয়েছিল, জিমে ভর্তি করার ডিসিশনটা ছিল স্বামীর, সে এখন প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে বাচ্চা ও বউর, এটা কি রে, বউর পিছনে। আর টাইটেল, জিমে মানুষ ফাজলামো করতে যায় না, ওখানে যেরকম পরিশ্রম করবে তেমন ফলাফল পাবে। এগুলো করতে গিয়ে সে যে কি উত্তর দিছে, কিছু ভিউয়ার্সদেরকে, কিছু ভিউয়ার্সের কমেন্টে রিপ্লাই দিচ্ছে, তার মনে যা আসছে, তার যে কমেন্ট গুলো পছন্দ হয়েছে এইগুলোই সে রিপ্লাই দিছে। তো এর মধ্যে সে মানে ওই যে জিমের ভিডিও কি কারণে করে, সে ভিডিও করার জন্য জিমে ভর্তি হয়েছে, এই সেই, সে সারাদিন জিম করে, সে সংসার করে, কখন সংসারের কাজকর্ম করার সময় কখন পায়, এটা সেটা সে অজুহাত দিতে আসছে। আর কি বলছে যে হয়েছে, সে নাকি মানে যেদিন এই কথাগুলো বলতেছিল সেদিন হিসাব দিচ্ছিল, সে 6 দিন ধরে জিমে যাচ্ছে। তো 6 দিন সে জিম করে সে ওজন মাপছে, সে 6 দিনে 2 কেজি ওজন কমে গেছে। তো মানে আর সে ওজন মাপবে না, একবারে 75 দিন পরে নাকি সে ওজন মাপবে। মানে প্রতিদিন প্রতিদিন তার ওজন বোঝা যাবে না, এ হবে না। তো সে দেখিয়ে দিবে, এখন আর কিছু বলবেও না সে, ঠিক আছে? একবারে 75 দিন পরেই সেই ব্যাপারে কথা বলবে, মুখ খুলবে, যে দেখিয়ে দিবে যে 75 দিনে সে কত কেজি ওজন কমাইতে পারছে। তাকে অনেকে বলছে এগুলো নাটক, শুধু ভিউজ বাণিজ্য করার জন্য, ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য এগুলো করতেছে। জিমে মানে সে ওই যে ব্যায়াম করতে গেছে না, নাটক করতে গেছে। বাংলাদেশি ডাইনি তিশা বা মেকআপ বুতুরি, দাঁতের বাগান, তারা তো নাটক করছে, ইয়ে করছে। এখন এই সাগিনুরের বা সাবিনার নাটকের পালা। তো সে বোঝাচ্ছে 6 দিনে 2 কেজি ওজন যেহেতু তার কমে গেছে, তার মানে 3 ভাগের 1 ভাগ, মানে দিন গুনলে 6 দিনে 2 কেজি, মানে 3 ভাগের 1 ভাগই তো। হ্যাঁ, এটা কিভাবে বোঝাবো? তাহলে 75 দিনে তার ওজন কমে যাবে 25 কেজি, তার 50 কেজি ওজন কমাইতে হবে। তো 75 দিন সমান সমান 2.5 মাস, আর তার ডাবল 150 দিন যদি ধরি তাহলে 5 মাস। 5 মাসেই সে 50 কেজি ওজন কমিয়ে ফেলবে, এরকমটা সে মনে করতেছে। কথা আছে না, পাগলের সুখ মনে মনে। মানে তার এই কথা শুনে, তার এইসব হিসাব দেখে আমি হাসবো না তাকে যে মানে জুতা পিটা করবো, ঝাড়ু পিটা করবো, মানে হাতের কাছে তো ছিল না, শিক্ষা দিয়ে দিতাম যে সাগিনুর বা হাতিনুর নিজেকে কি মনে করে। হ্যাঁ, তারকাদের গল্প ভাষা, মানে গল্পের ভাষা অনুযায়ী সে নিজেকে সুইট 16, একদম কচি খুকি
সেই যে সেই বয়সের কোনো মেয়েতে যে এরকম যে সে আবার নিজেকে মানে 50 কেজির নিচে তার ওজন নামিয়ে নিয়ে আসতে পারবে বা আসবে, মানে এরকমটা ভাবে, বা সে ওই যে মাল্টিপ্লাক যেভাবে বলে, তার বয়সটা বেশি না, মাত্র 20 বছর। এটা কতদিন আগে বলছিল মনে হয়, 1-2 বছর আগে মনে হয় বলছিল, তাহলে সর্বোচ্চ 22 বছর এটাই মনে করতেছে। আচ্ছা যাই হোক, তার বয়স নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, মন্তব্য করতে চাই না। তাকে শুধু এটা মনে করিয়ে দিতে চাই তার সাইজ অনুযায়ী সে কত বড় একটা হাতি বা জলহস্তি, যে তাকে মুটকি বা ভুটকি বললে মুটকি ভুটকিদের অপমান করা হবে, কারণ মুটকি ভুটকিরাও আরেকটু শুকনা থাকে। সে একটা হাতি বটে, ঠিক আছে, একবারে ছোট সাইজের না, খুব মানে একদম সবচেয়ে বড় না হলেও মাঝারি সাইজের একটা হাতি। আর হাতি খাবার খাইলে যেভাবে পাতি ভরে খায় বা আস্ত কলা গাছ গেলে খায়, এই হাতিনোর বা সাগিনোর সাবিনা খাওয়ার সময় কিভাবে পাতি ভরে খায়, তার প্লেটে নিয়ে খাবার খাইলে তো তার পেট ভরে না, এ হয় না, সে জিম করে ওজন কমিয়ে ফেলবে। এই পর্যন্ত কত মানে কিটো ডায়েটও করছে সে, ঠিক আছে। ওই যে ডাক্তার জাহাঙ্গীর কবির নাকি তার ফর্মুলা অনুযায়ী সে কিটো ডায়েটিং করছে, তো সেগুলোতে কোনো কাজ হয় নাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে সে হিসাব করতেছে 6 দিনে 2 কেজি ওজন কমে গেছে, তাহলে 75 দিনে তার 25 কেজি ওজন কমে যাবে। তার এই ভুল মানে ধারণাটা আমি তার মাথা থেকে দূর করে দিই। হাতিনুর বা সাগিনুর একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনুন, আপনারাও একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। হাতি যেরকম কলা গাছ খায়, আস্ত কলা গাছ খায় বা কয়েকটা কলা গাছ খায় এক বেলা, হাতি যখন পটি করে লেদা দেয় তখন কিন্তু একবারে খাসা বইরা বা পাতি বইরাই দেয়, যেরকম পাতি বইরা খায় বা খাসা বইরা খায় পাতি বইরা লেদা দেয়, পটি করে। এই হাতিনুর তোর শরীর স্বাস্থ্য অনুযায়ী তো তুইও এই হাতির মতোই খাস, আর তুই যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে যাস বা পটি করতে যাস, পটি করিস, তখন তো কম পক্ষে 2-3 কেজি পটি তোর পেট থেকে বের হয়েই যায়। তো তুই যখন প্রথম দিন জিমে গেছিস তখন হয়তোবা তুই ভরা পেটে যে পটি করা ছাড়া প্রকৃতির ডাকে সাড়া না দিয়েই তুই তোর ওজনটা মাপছিলি। তো হঠাৎ 2 দিন পরে বা 6 দিন পরে আবার যখন ওজনটা মাপতে গেছিস তখন হয়তোবা পটি করার পরে তুই ওজন মাপছিলি, তাতেই তোর মনে হয়েছে যে তোর বোধহয় ওজন 2 কেজি কমে গেছে। তুই একসময় খাওয়ার পরে তোর ওজনটা মেপে দেখিস যে তুই কয় কেজি, মানে তোর তো কি বলবো, খাওয়ার সময় 2 লিটারের পানি তুই এক ডুগি খেয়ে ফেলিস। তো এই 2 লিটার পানি যখন তুই খাস, তো এই 2 লিটার পানি কি এটা হাওয়ার মধ্যে চলে যাবে, হয়ে যাবে? তো এই মানে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় যখন তোর শরীর থেকে পানি তো মানে সাথে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে, তো সেখান থেকে তো 3-4 কেজি বের হয়ে যাওয়ার কথা, তো সেই জায়গায় কম বের হলো, ওই যে সর্বনিম্ন 2 কেজি তো মানে বাথরুমে গিয়ে ছেড়ে দিয়ে আসছিস, পটি করে আসছিস। তো তুই মনে করছিস তুই 6 দিনে 2 কেজি স্লিম হয়ে গেছিস, তাহলে নিশ্চয়ই 75 দিনে তুই 25 কেজি স্লিম হয়ে যাবি, তারপরেই তুই ভিউয়ার্সদেরকে দেখিয়ে ফেলতে পারবি। ওরে মূর্খের বাচ্চা, তোর এইসব পাগলের দেখলে মানে আমার সত্যি মানে হাসি পায়, কিন্তু দুঃখে হাসতারি না রে। আমার সন্তানটাকে এরকম দুরবস্থার মধ্যে দেখে, এরকম নরকের মধ্যে পড়ে থাকতে দেখে, মানে তোদের এসব কমেডি দেখেও, ছাগলামি পাগলামি দেখেও হাসি আটকে রাখতে হবে, হাসি আসে না, হাসির মধ্যে আবার মন খারাপ হয়ে যায়। তুই সেদিন ভিউয়ার্সদের প্রশ্নের উত্তরগুলো দিতে গিয়ে তোর নিজের সপক্ষে যে গাজার খুরি যুক্তিগুলো তুই উপস্থাপন করছিস, তোর এইসব যুক্তিগুলো শুনে মেজাজটা বিগড়ে আছে, যে তুই করতেছিস যে সারিকার পড়াশোনা বাদ দিয়ে, সারিকার পড়ার সময় তুই যেভাবে মানে জিমে গিয়ে এক্সারসাইজ করতেছিস, ব্যায়াম করতেছিস, তো সারিকা তখন কার কাছে থাকে, সারিকার পড়াশোনার কি হচ্ছে না হচ্ছে তুই বোঝাচ্ছিস, সারিকার স্কুলের বই এখনো দেয় নাই, মানে সেই জন্য পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, গত বছরের পুরনো বই দিয়ে পড়তেছে,
এই সেই, এটা তো একটা হইলো। আর সারিকা অনেক শিক্ষিত হয়ে গেছে, এরকমটা বোঝাচ্ছিস যে তুই অনেক সচেতন, বা সারিকাকে অনেক শিক্ষিত বানিয়ে ফেলছিস। সারিকা নাকি ক্লাস 9-এর বই রিডিং পড়তে পারে, এই সেই। সারিকা তো ক্লাস 9-এর বই পড়ে, এগুলো বোঝাচ্ছিলি। আবার সেখানে বলতেছিলি যে তুই কয়টার দিকে তুই জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যাস, আবার কয়টার দিকে আসিস, এগুলো শোনাচ্ছিলি, করতেছিলি যে মানে সারিকাকে মাঝে মধ্যে রেখে যাস, যে আমি অমুক দিন সারিকাকে নিয়ে যাই নাই, তো ছোট মেয়ে মান্নাতকেও তুই নিয়ে যাস নাই, কার কাছে রেখে গেছিস? সারিকার কাছে তোর ছোট বাচ্চা মান্নাতকে রেখে গেছিস। আবার তোর যেই পালিত ছেলে, ওই কামলার বাচ্চা রোহিঙ্গা আরিফ, সেও এলাকায় থাকে। তো সারিকা স্কুলে যাওয়ার আগ পর্যন্ত মানে সে বাইরে থাকে, আবার সারিকা যখন স্কুলে যাওয়ার সময় হবে তার একটু আগে, মানে 10টা সাড়ে 10টার দিকে ওই রোহিঙ্গা বাচ্চা আরিফ বাসায় আসে। তারপর মানে সারিকা নিজে রেডি হয়, সারিকার স্কুল নাকি 11:30 থেকে, সে নাকি 11:30টায় স্কুলে যায়। যে কতটা অসচেতন বা গণ্ড মূর্খ একটা জঘন্য মা হইলে এরকম একটা বাচ্চাকে, 11 বছর প্রায় হয়ে যাচ্ছে, এরকম একটা বাচ্চাকে, এরকম একটা লম্পট রোহিঙ্গার বাচ্চার সাথে, এবং তার ছোট ভাই রাব্বির মতো একটা উঠতি বয়সী ছেলের সাথে, তোর দেবরের সাথে রেখে তুই নিজে একা একা জিমে চলে যাস। আরে সারিকার পড়াশোনা বন্ধ করে সাথে করে নিয়ে গেলেও যে সারিকা গন্ড মূর্খ হবে, মানে একদম অশিক্ষিত হবে, যে পড়াশোনা করাচ্ছিস না সেটাও একটা। কিন্তু এইখানে তো একদম জমের হাতে তুই তাকে তুলে দিয়ে গেছিস। আজকাল মানে যেই রকম পরিবেশ পরিস্থিতি চলতেছে, যেই দুর্ঘটনাগুলো ঘটতেছে, এর সাথে কারোর সাথে নিজের মেয়ে সন্তানকে দিয়ে কোনো বিশ্বাস করা যায়? আর তোরা তো সারিকাকে সেখানে জিম্মি করে রাখছিস। সারিকাকে তোরা অত্যাচার করলেও, গায়ে হাত তুলে তোরা তাকে মারধর করলেও সে চিৎকার করে কান্না করার মানে সাহসটুকু পায় না। এরকম পরিস্থিতির মধ্যে তাকে রাখছিস। আবার তুই এখানে গাঁজাখুরি যুক্তি উপস্থাপন করতে আসিস যে আমি 9:30টার দিকে চলে যাই, বা 9টার দিকে চলে যাই, 1:30টার সময় চলে আসি, এই সেই। তো সারিকা 10:30 পর্যন্ত বা 11টা পর্যন্ত মান্নাতকে দেখে রাখবে, এরপরে মানে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট আরিফ দেখে রাখবে, এইগুলো বুঝাইতে আসিস। তো তোদের এইসব কথা শুনলে ওই যে কলিজার মধ্যে মোচন দিয়ে ওঠে যে আমার মানে সন্তানটা কিরকম একটা জাহান্নামের মধ্যে, কিরকম একটা মধ্যে মানে পড়ে আছে, কিরকম ঝুঁকির মধ্যে, অনিরাপত্তার মধ্যে সেখানে পড়ে আছে। তো তুই কি বলবো, কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তুই জিম করবি, ঘরে এসে কর, ঠিক আছে? জিমে তুই তোর মতন একটা হাতি মানে জীবনে কোনোদিন জিম করে শরীর কমাইতে পারবি না, ওজন কমাইতে পারবি না, বুঝতে পারছিস? নিজের ঘরের কাজ বাইরের মানুষ দিয়ে, কাজের মহিলা দিয়ে করাবি, করবি, আবার মানে আরাম করে মানে আরামায়েশ করবি, আর জিমে গিয়ে ঘাম ঝরাবি। আরে নিজের ঘরের যে কাজ, নিজের সংসারের কাপড় চোপড় ধোয়া, থালা বাসন মাজা, মানে আরো কি বলবো, এখন ঘর মোছা, মাটির ঘর যদি থাকতো, ঘর লেপা, করা, এই ভারী কাজগুলো, পরিশ্রমের কাজগুলো যেগুলো করলে শরীর দিয়ে ঘাম জ্বলবে, এরকম ভাবে দৈনিক নিজের সংসারে এই 1-1.5 ঘন্টা কাজ করলে ওইসব মহিলাদের শরীরে বা পুরুষদের শরীরেও চর্বি জমে না, তাদের শরীরের এক্সট্রা মেদ ভুঁড়ি সব ঝরে যায়, এমনিতেই তারা স্লিম হয়ে যায়, তারা ফিট থাকতে পারে। মানে বাইরে জিমে গিয়ে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে করতে হয় না। আর কি বলবো, ঘরে থাকিস আর বাইরে গিয়ে জিমে গিয়ে ব্যায়াম করিস, সারাদিন ব্যায়াম করার পরেও ওই জিমের ম্যানেজার বা মালিক বা ট্রেনার সে যে কথা বলছে, তুই যদি সারাদিন জিম করে ওই যে জিম থেকে আসার পরে যে আবার এই ধরনের ভাজা পুরা খেয়ে যাস, প্লেট ভরে, থালি ভরে, পাতি ভরে ফুচকা খাস, মানে এই যে তৈলাক্ত খাবার খাস, পাঙ্গাস মাছ বেশি বেশি তেল দিয়া পাঙ্গাস মাছের চর্বি গুলা খাইবি গিল্লা গিল্লা, তাহলে তুই জীবনে কোনোদিন তোর শরীরের ওজন কমাইতে পারবি, তোর পেটের চর্বি কমাইতে পারবি? মূর্খের বাচ্চা, হাতির বাচ্চা, হাতি সাগিনোর। তো তোকে কথা বলতে চাইলে
তোকে অনেক মানে পরামর্শ দিতে চাইলেও সোজা কথা অনেকক্ষণ দিতে পারবো, কিন্তু আমি জানি তুই এগুলো এক কান দিয়ে ঢুকাবি আর এক কান দিয়ে বের হবে, কোনো লাভ হবে না। তো যেহেতু কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আজকে এখান থেকে বিদায় নিই। তোকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বাদ বাকি পরামর্শগুলো দিব না, আর তোকে একটু ধুলাই পড়ে যাবো না, ঠিক আছে? তো আজকের এখান থেকেই বিদায় নিচ্ছি। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। তো যাওয়ার আগে সবাইকে আবার মনে করিয়ে দিয়ে যাচ্ছি, আমি চেষ্টা করব আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল লিডার্স ব্লগে আজকে একটা ভিডিও আপলোড করার। সেখানে ওই রাজমিস্ত্রির বাচ্চাকে মানে মাল্টি ফেলাক মাল্টি নোংরা গরজামাইকে একটু জবাব দিব, একটু উচিত শিক্ষা দিব। তো সেইটা মানে সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।